সুপ্রভাত। ভোর 4টেতে উঠেছি বিছানা থেকে এবং এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি আপনারা হয়তো ঘুম থেকে ওঠেননি। এত সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মূলত তিনটে খুব গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের দেওয়ার আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা যেগুলো আপনাদের সকলের খুব কাজে দেবে। একটা হচ্ছে গ্যাজেট সম্পর্কে, দ্বিতীয়টা হচ্ছে অনলাইনে যারা ফর্ম 6 ফিল আপ করে নতুন করে ভোট তোলার জন্য ফর্ম ফিল আপ করছেন তাদের নিয়ে, তাদের ফর্মগুলো কেন রিজেক্ট হচ্ছে সেটা নিয়ে, এবং তৃতীয় তথা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যারা ডিলিটেড হয়ে আছেন বা এখনও ট্রাইব্যুনালে বিচারাধীন আছেন, বিচার পাননি, তারা সকলে কেস ফাইল করতে পারবেন, রিট পিটিশন ফাইল করতে পারবেন বা যে কোনো আইনি সহযোগিতার জন্য কেস ফাইল করতে পারবেন। এই তিনটে বিষয়ে মোট তিনটে ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব এক এক করে। প্রথমে বলছি গ্যাজেট সম্পর্কে, এ টু জেড ডিটেলস। গ্যাজেট নিয়ে চরম ব্যস্ত থাকি, সারাদিন 200-250 ফোন কলস এখনও অ্যাটেন্ড করতে হয়। এ কারণে চরম ব্যস্ততা আপনারা বুঝতে পারেন। যারা আমাকে কল করেন তারা ফোনটা সবসময় কেন এঙ্গেজ পান হয়তো বুঝেছেন, এবং দ্বিতীয় কথা ফোনটা কেন আমি বন্ধ রাখি হয়তো বুঝেছেন। আমি যে সামান্য একটু রেস্ট করব সেই সময়টুকু আমাকে ফোন সুইচ অফ রাখতে হয়, না হলে আমি রেস্টটুকুও করতে পারি না। একটা সময়সীমা যে বেঁধে দিয়েছি সেই সময়সীমার পরেও আপনারা যারা কমপ্লিট ভিডিওগুলো দেখেননি তারা কন্টিনিউয়াসলি আমাকে কল করে যান। দ্বিতীয়ত, আপনারা কমেন্টে আমার কাছ থেকে মোবাইল নাম্বার চেয়েই চলেন। এটা করবেন না, আমি মোবাইল নাম্বার ভিডিও শেষে দিয়ে দেব, এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। আমাকে কমেন্টে মোবাইল নাম্বার চাইলেও দেওয়ার প্রয়োজনীয়তা নেই, কারণ ভিডিওতে দেওয়াই থাকবে। এবার আসি গ্যাজেট সম্পর্কে এ টু জেড আমি আপনাদের এই ভিডিওতে জানাতে চলেছি। আশা করি ভিডিওটি একদম স্কিপ করবেন না, শেষ অবধি দেখবেন যেন গ্যাজেট নিয়ে কোনো প্রশ্ন না থাকে, কারণ আমাকে প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা করে গ্যাজেট সম্পর্কে বোঝাতে হয়। যদি ভিডিওটা দেখেন গ্যাজেট সম্পর্কে বেসিক যে জিনিসটা সেটা আপনারা জেনে যাবেন, এবং গ্যাজেট কারা করবেন, কী কাজে লাগে, গ্যাজেট কিভাবে ইউজ করতে হয়, কতদিন সময়সীমা লাগে, কারো কারো ক্ষেত্রে দেরি হয় কেন, যারা আমাকে গ্যাজেট করতে দিয়েছেন তারা কবে পাবেন, এই যে প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নের উত্তর এবং ফরম্যাট, ডিটেলস, খরচ সব কিছু আমি আলোচনা করতে চলেছি এবং পদ্ধতি। তো প্রথম কথা হচ্ছে গ্যাজেট করবেন কারা। গ্যাজেট হচ্ছে তারা করবেন যাদের নামের বা সারনেম অথবা বানান ইত্যাদিতে নিজের ডকুমেন্টে ভুল আছে। ধরুন আপনার আধার কার্ডে একরকম নাম, ভোটার কার্ডে একরকম নাম, তাহলে দুটো নাম হয়ে গেল। আপনি গ্যাজেট করলে এই সমস্যার সমাধান হবে। কিংবা আপনার এডুকেশনাল ডকুমেন্টসে ডিফারেন্ট নাম, সেক্ষেত্রেও গ্যাজেট করে এই সমস্যা আপনি দূর করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনার ডকুমেন্টে আপনার কোনো আত্মীয় মানে মাতা পিতা, গার্জিয়ান ইত্যাদির নাম যদি ভুল থাকে, সেক্ষেত্রেও গ্যাজেট করে সমাধান করা যায়। গ্যাজেট করতেই হয় এই সমস্যা সমাধানের জন্য, কারণ আগে এফিডেভিট করে, যারা আমার কাছে জানতে চাইছেন যে স্যার গ্যাজেট করব না এফিডেভিট করব, আগে এফিডেভিট করে এই যে নামের বানানে ভুল, পদবিতে ভুল, বাবার নামে ভুল, এগুলো সংশোধন করা যেত, অ্যাকসেপ্টেবল ছিল এফিডেভিট, বিশেষ করে ম্যাজিস্ট্রেট এফিডেভিট। এখন কিন্তু সেটাকে আফটার এসআইআর 2026 সালে যে এসআইআর হলো তার পরবর্তীতে সেই এফিডেভিটকে কিছুতেই অ্যালাউ করছে না ইন মোস্ট অফ দ্য কেসেস। বেশিরভাগ ক্ষেত্রেই এফিডেভিটকে অ্যালাউ করছে না, স্পেশালি আধার কারেকশনের ক্ষেত্রে, প্যান কারেকশনের ক্ষেত্রে কিছুতেই অ্যালাউ করছে না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব যে গ্যাজেট পাওয়ার পর যে অফিসগুলোতে আপনারা যাবেন সেখানে যদি না নেয় গ্যাজেটটা, আমার যদি কাজটা করে না দেয়, তাহলে অনেকে জানতে চাইছেন যে তাহলে করণীয় কী, গ্যাজেট দিয়ে কাজ হবে তো, এই যে জানতে চাইছেন। আমি ডিটেলস বলছি। যদি কেউ গ্যাজেট নিতে অস্বীকার করে বা গ্যাজেট দিয়ে আপনার কাজটা করে দিতে অস্বীকার করে, তাহলে তার ব্যবস্থা আছে, আমি বলছি, ভিডিওটা শেষ অবধি দেখুন। তো এবার সমস্যা সমাধানে আসি। ধরুন আমার ডকুমেন্টে আমার নাম ভুল আছে, আমি গ্যাজেট করে সমাধান করতে পারবো যে কোনো ডকুমেন্ট, সেটা যে কোনো ডকুমেন্ট। কেন?
কারণ মনে রাখবেন, ভারতের সর্বোচ্চ নাগরিকত্বের নথি ছিল পাসপোর্ট। এখন যদিও বর্তমান সরকার বলছে যে কোনো নথিই নাকি, মানে ভোটার, আধার, প্যান, রেশন কার্ড, পাসপোর্ট, এডুকেশনাল ডকুমেন্টস ইত্যাদি 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 কোনোটাই নাকি নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে নাগরিকত্বের প্রমাণ যে কী উপরওয়ালা জানে, আমরা তো ভারতবাসীরা কেউ জানি না আপাতত, সরকার ছাড়া। তো যাই হোক, এবার ওনাদের কথা অনুযায়ী এখন যদি আমরা আগেরটা দেখি, তাহলে ভারতের সর্বোচ্চ নাগরিকত্বের নথি ছিল পাসপোর্ট, এবং এই পাসপোর্টকেও একমাত্র গ্যাজেট দিয়ে চেঞ্জ করা যায়। যদি ওখানে ভুল ত্রুটি থাকে, সংশোধন যদি করে নিতে হয়, তাহলে একমাত্র গ্যাজেট দিয়ে সেটাকে সংশোধন করা যায়। অন্য কোনো ডকুমেন্টের এই ক্ষমতাটা নেই। এ কারণে গ্যাজেট অত্যন্ত পাওয়ারফুল একটা কারেকশনাল সার্টিফিকেট, যেটা ভারত সরকার দ্বারা আপনাকে প্রদান করা হয়, এবং নাম হচ্ছে সেন্ট্রাল গ্যাজেট অফ ইন্ডিয়া। হিন্দিতে লেখা থাকে ভারত কা রাজপত্র। এবং আমি শুধু এই সেন্ট্রাল গ্যাজেটটাই করাই, স্টেট গ্যাজেট আমি করাই না। যতদূর খবর আছে, স্টেট গ্যাজেটে অ্যাপ্লিকেশন এখন অনলাইনে হচ্ছে, কিন্তু তার জন্যে ডোমিসাইল লাগছে এবং খরচাটা তুলনামূলক সেন্ট্রাল গ্যাজেটের থেকে বেশি হচ্ছে। সময়সীমা আমি জানি না, প্রসেস আমি জানি না, শুধু শুনেছি ডোমিসাইল লাগছে। ডোমিসাইল বার করতেই আপনার হয়তো 1 মাস 2 মাস লেগে যাবে, কিংবা বের নাও হতে পারে। যদি না হয় তাহলে নাকি স্টেট গ্যাজেট হচ্ছে না। এবং স্টেট গ্যাজেট সম্পর্কে স্পষ্ট কোনো ধারণাও আমার নেই, কারণ আমি করি না। আমি শুধুমাত্র সেন্ট্রাল গ্যাজেট করি, যেটা দিল্লির গ্যাজেট অফিস থেকে পাবলিশ হয়। এবার আসি পদ্ধতিতে। না, আরেকটা বাকি থাকলো, সেটা হচ্ছে নিজের নামের যে কোনো ডকুমেন্টে যদি ভুল থাকে, তাহলে সেটা সেলফ গ্যাজেট বানিয়ে সংশোধন করা যায়। এটাকে সিম্পল গ্যাজেট বলে। আরেকটা গ্যাজেট আছে যেটাকে কারেকশনাল গ্যাজেট বলে। দুটো সম্পর্কে বিস্তারিত বলবো। আগের ভিডিওগুলোতেও বলেছি, আমার টোটাল 25টা ভিডিও রয়েছে ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে। সবগুলো দেখে নেবেন, আপনাদের স্পষ্ট ধারণা তৈরি হবে গ্যাজেট সম্পর্কে, কোনো ডাউট আপনাদের থাকবে না। আজকে আবার বলছি। তো এবার ধরুন আমার ডকুমেন্টে আমার বাবার নাম ভুল আছে। ভুলটা হতে পারে আমার সমস্ত ডকুমেন্টে ভুল আছে, কিংবা আমার কিছু কিছু ডকুমেন্টে ভুল আছে। সম্পূর্ণটাই বলছি। ধরুন আমার বাবার নাম বিকাশ, উনার নিজের ডকুমেন্টে বিকাশ, এবং আমার এডুকেশনাল ডকুমেন্টে হয়ে আছে বিকাশের বদলে বিভাস। ভুল এটা। কিংবা ওখানে ছিল দন্তেশ্ব বা এস, অনলি এস, আর আমার এডুকেশনাল ডকুমেন্টসে আছে এসএইচ। এটাও একটা মিসম্যাচ, ভুল। এ কারণে অনেকে ডিলিট হয়েছে এবং ভবিষ্যতে আরও অসুবিধা হতে পারে। এই সমস্যাকেও অতি অবশ্যই দূর করা সম্ভব গ্যাজেট করে। যদি পিতা জীবিত থাকে, তাহলে এই সমস্যাটার সমাধান তুলনামূলক সহজ হয়। এবং যদি পিতা জীবিত না থাকে, তাহলে অনেক ক্ষেত্রেই খুব মুশকিল হয়। কারণ এই যে পিতার যে সঠিক নাম, যেটা ওনার ডকুমেন্টে আছে, ওটা আমার যদি ডকুমেন্টে না থাকে, আমার ডকুমেন্টে যদি শুধু ভুলটা থাকে, তাহলে আর কারেকশন করা যায় না, কারেকশনাল গ্যাজেটও করা যায় না। যদি পিতা জীবিত না থাকে, তাহলে উনার সঠিক নাম এবং ভুল নাম দুই নামেরই ডকুমেন্ট আমার কাছে যদি থাকে, মানে ধরুন আমার আইডি প্রুফ যথা আধার, ভোটার, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদিতে একরকম, এবং আমার এডুকেশনাল ডকুমেন্টসে বাবার নামটা একরকম যদি থাকে, এবং তিনি যদি জীবিত না থাকে, তাহলে আমি কারেকশনাল গ্যাজেট পাবলিশ করে সমস্যার সমাধান করতে পারি, চাইতে পারি। কিন্তু যদি তিনি জীবিত থাকে এবং তিনার ভুল নাম যদি আমার ডকুমেন্টে থাকে, সঠিক নাম যদি নাও থাকে, তারপরেও উনাকে দিয়েই, শুধুমাত্র উনার সেলফ ডিক্লারেশন দিয়েই আমার গ্যাজেট পাবলিশ করে সমস্ত ডকুমেন্ট কারেকশন করা পসিবল, অতি অবশ্যই পসিবল। অর্থাৎ আমার বাবার ডকুমেন্টে আমার বাবা শুধুমাত্র বিকাশ নামে পরিচিত, এবং আমার সমস্ত ডকুমেন্টে তিনি যদি বিভাস নামেও পরিচিত হয়, তারপরেও আমার বাবা এভাবে ঘোষণা করতে পারবে যে আমি বিকাশ ও বিভাস এই দুই নামের ব্যক্তি একই ব্যক্তি। এভাবে তিনি যে ঘোষণা করে গ্যাজেটটা আমাকে করে দেবে, যেখানে আমার কোনো উল্লেখ থাকবে না, আমার নামের, আমার ডকুমেন্টের কোথাও কোনো উল্লেখ থাকবে না, কিন্তু আমার ডকুমেন্টে যে নামটা আছে বিভাস, সেই নামটা যেহেতু আমার পিতা ডিক্লিয়ারেশন দিয়ে গেছে যে আমি বিভাস এবং আমি বিকাশ, তাহলে আমার ডকুমেন্টে যেহেতু সেই নাম আছে, আমি এবার চাইলে আমার ডকুমেন্টে বিভাসটাকে বিকাশ করে নিতে পারি।
অনায়াসে, এবং প্রত্যেকটা ভারতের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই গ্যাজেট নিয়ে কাজ করতে বাধ্য, কারণ এটা ভারত সরকারের আইন। এটা আমার কথা নয়, এটা ভারত সরকারের আইন। কেউ যদি, কোনো অফিসার যদি না জেনে বলে যে না আমি গ্যাজেট নেব না, গ্যাজেট দিয়ে কাজ করব না, তাহলে তার সঙ্গে তো আপনি ঝগড়া করতে যাবেন না, ঝগড়া করার প্রয়োজন নেই। শুধু ওনাকে বলবেন একটু গ্যাজেট রুলটা দেখে নিতে। যদি উনি অস্বীকার করেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা আপনি ওনাকে বলবেন যে স্যার আপনি লিখে দিন যে আপনি গ্যাজেট নিয়ে এই সংশোধনটা করবেন না। ব্যাস, সিম্পলি উনি লিখে দিবে। যদি লিখে দেয়, দেবে না, আমি বলছি দেবে না, যদি লিখে দেয় গ্যাজেট রুল না জেনে, তাহলে কিন্তু বিপদ আছে। এ কারণে সবার গ্যাজেট রুলগুলো জেনে নেওয়া জরুরি। ভারতের প্রত্যেকটা ডকুমেন্ট যে অফিসগুলো দেয়, সেই অফিসগুলোতে এই গ্যাজেট চলে এবং চলবে। যদি কোনো অফিসার, বললাম, অস্বীকার করে, তাহলে আপনি ওনাকে বলবেন যে স্যার কেন চলবে না, আপনি কারণটা লিখে দিন। কারণ যার কাছে আমি গ্যাজেট করেছি অনেকগুলো টাকা খরচ করিয়েছে এবং আমাকে বলেছে যে গ্যাজেট দিয়ে সংশোধন হবে। গ্যাজেট অফিস যখন আপনার কাছ থেকে ডকুমেন্ট নিয়ে আপনাকে গ্যাজেট করে দিয়েছে, তার মানে সংশোধন আপনি পাবেন। কারণ গ্যাজেট কোনো মামুলি নথি নয়, এবং একটা এফিডেভিটের মতো পাবলিশও করা হয় না গ্যাজেট। যে দুটো নাম বিকাশ এবং বিভাস এই যে পাবলিশ করা হচ্ছে, একটা ভুল একটা সঠিক ডিক্লেয়ার করে, কিংবা দুই নামের ব্যক্তি একই এলিয়েস করে যে পাবলিশ করা হচ্ছে, ওটা এমনি এমনি হচ্ছে না। দুই নামের দুই ডকুমেন্ট প্রপারলি চেক করে, অনেকগুলো প্রসেস, অনেকগুলো ধাপ অতিক্রম করে তারপরে সেন্ট্রাল গ্যাজেট পাবলিশ হয়। এবং একটা নথি ঠিকমতো প্রোভাইড করতে না পারলে কিন্তু গ্যাজেট রিজেক্ট হয়। এ কারণে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যারা গ্যাজেট করতে আমাকে দিচ্ছেন এবং বলছেন এবং অ্যাড্রেস নিয়ে খুব মাতামাতি করছেন, তাদেরকে অনুরোধ করব, অ্যাড্রেস নিজে থেকে লিখে দেবেন না। নিজে থেকে অ্যাড্রেস লিখে দেওয়া যায় না গ্যাজেটে। আপনার যে ডকুমেন্ট থেকে আমরা অ্যাড্রেসটা দিয়েছি, সেই অ্যাড্রেসটা শুধু ঠিকমতো টাইপ হয়েছে কি না ওটাই দেখবেন। কারণ গ্যাজেটে অ্যাড্রেসটা খুব একটা ইম্পর্টেন্স রাখে না, খুব একটা গুরুত্ব রাখে না। কেন রাখে না? কারণ আপনি গ্যাজেট পাবলিশ করার পরেও আপনার ঠিকানা আপনি পরিবর্তন করতেই পারেন, দুবার, তিনবার, চারবার করতেই পারেন। তাই বলে গ্যাজেট ইনভ্যালিড হয় না। গ্যাজেট আজীবন, এর লাইফ টাইম ভ্যালিডিটি থাকে। লাইফ টাইম, যতদিন বাঁচবেন ততদিন এটাকে ইউজ করা যায়, এবং অসংখ্যবার ডাউনলোড করা যায়, প্রিন্ট করা যায়, সিগনেচার করা যায়, ইউজ করা যায়। ঠিক আছে? তো ততদিন ইউজ করতে পারবেন। এ কারণে এই গ্যাজেট লাইফ টাইম ভ্যালিড থাকে, এবং আপনার অ্যাড্রেসটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আপনি অ্যাড্রেস চেঞ্জ করলেও নতুন করে আর গ্যাজেট পাবলিশ করতে হবে না। গ্যাজেট হচ্ছে নাম কারেকশনের সার্টিফিকেট, অ্যাড্রেসের সার্টিফিকেট নয়। আবার মনে রাখবেন, আপনার ধরুন ভোটার কার্ডের নামটা ভুল আছে, আধার কার্ডে সঠিক আছে, তাহলে আপনি বলছেন ভোটার কার্ডের অ্যাড্রেসটা দিতে, এটা দেওয়া যাবে না। ভুল নাম যেটাকে আপনি দেখাচ্ছেন, যে নামটাকে আপনি ভুল বলছেন, সেই নামটার থেকে অ্যাড্রেস নেওয়া যাবে না। যে নামটা আপনি সঠিক ডিক্লেয়ার করছেন সেখান থেকেই অ্যাড্রেসটা দিতে হবে, তাহলে রিজেকশনের চান্সেস জিরো। আদারওয়াইজ যদি আপনি জোর জবরদস্তি করেন, আমি লিখে দেবো অ্যাড্রেস, কিন্তু যদি রিজেক্ট হয় গ্যাজেট, তাহলে দায়টা আপনার। আপনি জানুন আর না জানুন গ্যাজেট সম্পর্কে, আমি তো জানি। এ কারণে বলছি, গ্যাজেট নিয়ে, গ্যাজেটে অ্যাড্রেসটা নিয়ে খুব বেশি মাতামাতি করার কিচ্ছু নেই। সিম্পল একটা জিনিস, ওটা যেভাবে পাবলিশ হচ্ছে সেভাবে পাবলিশ করিয়ে নিন। শুধুমাত্র দেখবেন যে আপনি যে সমস্যাটার জন্য গ্যাজেট করছেন, যে নামগুলোর জন্য, সেগুলো ঠিকঠাক বসেছে কিনা, বানান ঠিক আছে কিনা, আপনার পিতার নাম বা আপনার পিতার যদি গ্যাজেট হয় তাহলে উনার পিতার নাম ঠিকঠাক বসেছে কিনা, একটা সমস্যা আলোচনা করলাম। আরেকটা সমস্যা যেটা বারবার আপনারা অনুরোধ করেন, ধরুন আমি গ্যাজেট করছি, আমার 3 ডকুমেন্টে 3 রকম নাম আছে, এ বি সি। তাহলে আমি ঘোষণা করছি যে আমার এ বি এই নাম দুটো পূর্বে পরিচিত আমি ছিলাম, বর্তমানে আমি আমার ডকুমেন্টে সি নামে পরিচিত। আমি আমার 3টে নামই গ্যাজেটে দিতে পারবো, কিন্তু পিতার নাম শুধুমাত্র একবার দেওয়া যায়। সিম্পল গ্যাজেটে পিতার নাম শুধুমাত্র একবারই বসে। অনেকের পিতার নাম 2-3টে থাকে, ভুল থাকে। ওনারা বলেন যে আমার নামটা যেভাবে দিয়েছেন এ এলিএস বি এলিএস সি, এভাবে আপনি পিতার নামটাও দিয়ে দিন, ওটা হয় না, কখনো না। পিতার নাম একবারই দেওয়া যায়। এ কারণে যেটা আপনার সঠিক আছে ডকুমেন্ট পিতার নামের, সেই ডকুমেন্টটা থেকে পিতার নামটা দেব। কিন্তু
আপনি যদি মনে করেন যে আপনার পিতার নামটা আপনার সমস্যা করতে পারে, আপনি আরেকটা গ্যাজেট করে নিন, কারেকশনাল গ্যাজেট, যেখানে আপনি ঘোষণা করবেন যে আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে এবং আমার ভোটার কার্ডে পিতার নাম আছে এ, এটা ভুল, আমার পিতার সঠিক নাম হবে বি। এভাবে করিয়ে নিন, ওটাও আপনার আজীবন কাজে দেবে। এই কারেকশনাল গ্যাজেট করার পরে আপনি কিন্তু কারেকশন করে নিতে পারেন ডকুমেন্ট। আর যদি আপনি সিম্পল নেম চেঞ্জ গ্যাজেট করেন তাহলেও আপনি কারেকশন করে নিতে পারেন, চাইলে নাও করতে পারেন, আপনার খুশি। আপনি গ্যাজেটটাকেও অ্যাজ আ সার্টিফিকেট লাইফ টাইম ইউজ করতে পারেন। এবার আসি গ্যাজেটটা আমি যে করাই কিভাবে করাই, সম্পূর্ণ প্রসেসটা এবং আমি যে জিনিসগুলো সেগুলো এখানে দেখানোর চেষ্টা করব আপনাকে। প্রথমে আপনার সঙ্গে আমার কথা হবে ওভার ফোন। এই ফোন নিয়ে একটু কম কথা বলছি আমি, কারণ অ্যাকচুয়ালি খুব অসুবিধা হচ্ছে, আমার স্বাস্থ্যের উপর ভালো রকম প্রভাব পড়ছে। এ কারণে কেউ যদি অফলাইনে আমার সঙ্গে দেখা করতে চান, এখন আর না করি না, আপনারা চাইলে দেখা করতে পারেন। তবে আমি কিন্তু জলপাইগুড়িতে আমার বাড়ি এবং অল টাইম আমি অ্যাভেলেবেলও থাকি না। আমি যে নির্দিষ্ট সময়টা দেব সেই সময় আপনাকে আসতে হবে, 10 মিনিটের বেশি হয়তো সময় দিতে পারবো না। এ কারণে সব কিছু যদি শুনতে হয় মোবাইলেও সম্ভব নয় এবং সরাসরিও বেশি সময় দেওয়া সম্ভব নয়। চেষ্টা করবেন ভিডিওগুলো থেকে সব জেনে নিয়ে তারপরে আমার সঙ্গে দেখা করার, তাহলে অতি দ্রুত আপনার সমস্যাটা আমি সমাধান দিতে পারবো। আপনি যখন অফলাইনে আমার সঙ্গে দেখা করতে আসবেন, আপনার সমস্ত ডকুমেন্টস যতগুলো আছে ডকুমেন্টস, আইদার অরিজিনাল অর জেরক্স, আমার কিন্তু জেরক্স হলেই চলে, কোনো অরিজিনাল লাগে না এবং কোথাও কোনো সিগনেচার লাগে না, এটাও বলে দিচ্ছি। যারা বলে যে কীভাবে সিগনেচার করব, সব সম্পূর্ণ প্রসেসটা এখানে বলছি। এবং জেরক্সগুলোতে যারা সাইন করতে চান, দরকার নেই, প্রত্যেকটা ডকুমেন্টকে ভেরিফাই করে নেওয়া হয় গ্যাজেট অফিসে, প্রত্যেকটা ডকুমেন্ট। আপনি কোনো দিন একটা ভুল ডকুমেন্ট বা একটা ডুপ্লিকেট ডকুমেন্ট দিয়ে দেখুন, দেখবেন উইদিন 10 মিনিট আমি আপনাকে জানিয়ে দেবো যে এটা ডুপ্লিকেট, এটা অরিজিনাল নয়। কারণ ভেরিফাই করে তারপরেই ডকুমেন্টগুলো নেওয়া হয়। এই কারণে নো সিগনেচার নিডেড ইন এনি ডকুমেন্ট। বোঝাতে পেরেছি? এবার চলে আসি, আপনি অফলাইনে আমাকে জেরক্সগুলো দিলেন, কিংবা অনলাইনে যদি হয় হোয়াটসঅ্যাপে আমাকে ক্লিয়ার স্পষ্ট ফটো তুলে আমাকে মোবাইলে পাঠিয়ে দিলেন হোয়াটসঅ্যাপে। যখন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেশন কার্ড, ব্যাংকের আমি আবারও বলছি, 5টা ডকুমেন্টের কথা, টোটাল 5টা ডকুমেন্ট অ্যাকসেপ্টেবল। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট, এই 4টা ডিরেক্ট। এবং প্যান কার্ডটা শুধু পিতার নামের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে, নিজের নামের ক্ষেত্রেও অ্যাকসেপ্ট করানো যায়, খুব বেশি নয়। এবং এর বাইরে এডুকেশনাল ডকুমেন্টস, এগুলো সার্টিফিকেট হিসেবে অ্যাকসেপ্ট করে। এই 6টা ডকুমেন্টের বাইরে অন্য যে কোনো ডকুমেন্ট দিয়ে গ্যাজেট ডিরেক্ট পাবলিশ করা যায় না। গ্যাজেট পাবলিশ করা যায়, কিন্তু আইনি পথে ঘুরে আসতে হয়। মানে আপনি যদি রেশন কার্ড, ব্যাংকের পাসবুক, কারেন্টের বিল বা অন্য কোনো নথি, ইম্পর্টেন্ট কোনো নথি, কিন্তু জমির দলিল বাদে, জমির দলিলকে অ্যালাউ করেই না। যদি ইংরেজিতে থাকে তবুও আলাদা কথা, আমাদের বাংলায় সমস্ত দলিল কিন্তু বাংলাতে আছে, দলিল, পর্চা এগুলো কিন্তু অ্যালাউ করে না। তো আপনার ব্যাংকের পাসবুক, আপনার রেশন কার্ড এবং ব্যাংক যে আপনার যদি এলআইসি ডিড থাকে, এলআইসি ডিড, এগুলো ইলেকট্রিসিটির বিল, এগুলো অ্যালাউ করে না। কিন্তু এগুলোকে অ্যালাউ করানো যায় অনেকটা ঘুর পথে, কিছু আইনি মারপ্যাচ আছে, ওগুলো মিটিয়ে তারপরে এই ডকুমেন্টগুলোকে অ্যাজ আ প্রুফ পরিবেশন করা যায় এবং গ্যাজেট পাবলিশ করানো যায়, কিন্তু খরচাটা অনেক বেড়ে যায়। আপনি আমাকে যে আইডিগুলো বললাম, ভোটার, আধার, প্যান, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলো যখন আমাকে ফটো দেবেন তখন বোথ সাইড দেবেন, বোথ সাইড, ঠিক আছে, বোথ সাইড দেবেন, উল্টো পাশ, সামনের পাশ এবং ব্যাক, দুই সাইডটি ক্লিয়ার ফটো দেবেন। যদি পারেন পিডিএফ করতে, তাহলে সবগুলো একসাথে পিডিএফ করে পাঠাবেন। একসাথে মানে ইন আ ওয়ান সেট, একসাথে সেট করে পাঠাবেন। যদি পিডিএফ করতে না পারেন তাহলে সিঙ্গেল পিডিএফ করে পাঠাবেন না, তাহলে ক্লিয়ার ইমেজ পাঠাবেন, ফটো তুলবেন আর পাঠাবেন, সামনের পাশটা এবং পেছন পাশটা। যদি জেরক্স দেন, একইভাবে সামনের পাশ এবং পেছনের পাশ ডকুমেন্টগুলো জেরক্স করে তারপরেই কিন্তু জমা করবেন। এবং যে এডুকেশনাল সার্টিফিকেটগুলো আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, এমফিল ইত্যাদি, ওগুলো কিন্তু বোথ সাইড লাগবে না, ওগুলো শুধু ফ্রন্ট সাইড। এইভাবে আমাকে ডকুমেন্টগুলো আপনি দেবেন। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট, অনলাইন প্রসেসটাই আলোচনা করি। অফলাইনে তো বুঝেই গেলেন যে আমার হাতে দিলেন ডকুমেন্ট, এবং অফলাইনে যখন ডকুমেন্ট জমা দেবেন তখন কিন্তু পেমেন্টটাও অফলাইনেই করতে হবে, অনলাইন নয়। অফলাইন ডকুমেন্ট জমা দিলে অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্টেবল নয়। আর যদি
অনলাইনে ডকুমেন্ট দেন অর্থাৎ হোয়াটসঅ্যাপে দেন তাহলে অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্টেবল। তো প্রথমে হোয়াটসঅ্যাপে আমাকে ডকুমেন্টগুলো দিলেন, ডকুমেন্টগুলো দেওয়ার পরে আমি ওগুলো ভেরিফাই করলাম, ভেরিফাই করার পর আপনার কাছ থেকে কেসটা শুনলাম, আপনাকে অনলাইনে নিলাম, আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনার কেসটা আমি লিখলাম, লেখার পরে আমি সাবমিট করে দিলাম। এই যখন সাবমিট করব তখনই কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। ও আচ্ছা, আমি শুনছি আমি দুদিন পরে করব, তাহলে দুদিন পরেই কিন্তু আপনি আমার সঙ্গে কন্ট্যাক্টটা করবেন। যারা গ্যাজেট করবেন শুনে নিয়েছেন তারা অযথা সময়কে নষ্ট করবেন না। প্রচুর মানুষ আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, দেখবেন আমাকে ফোন করে, সবসময় ফোনটা এঙ্গেজ থাকে এ কারণেই, কারণ কন্টিনিউয়াসলি মানুষ কন্ট্যাক্ট করার চেষ্টা করে। তাহলে আপনার সঙ্গে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে আপনাকে বোঝানোর পর আপনি বলছেন ঠিক আছে আমি 15 দিন পর ভেবে দেখি, 15 দিন পর ভালো করে ভিডিওগুলো দেখে বুঝে তারপরে আমার সঙ্গে কন্ট্যাক্টটা করুন। এই সময় এই যে মিন টাইমটা আপনি আমার কাছ থেকে নিচ্ছেন, এটা যদি না নেন তাহলে ঠিক এই সময়টা আমি অন্য কাউকে পরিষেবাটা দিতে পারবো, যাদের খুব প্রয়োজন, যারা খুব বিপদে রয়েছে, যাদের গ্যাজেটটা অতি দ্রুত প্রয়োজন, তাদেরকে সময়টা আমি দিতে পারবো। মানুষে কান্নাকাটি করে সময় পাওয়ার জন্য। আর আপনারা অনেকে আছেন ঠিক আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার কাছ থেকে শুনে নিলাম ভালো লাগলো, এই ধরনের। আমার এ কারণে সাধারণত ঠান্ডা মেজাজে থাকার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে মেজাজ বিগড়ে যায়। এ কারণে আমি সময় মতো আমি আমার নাওয়া খাওয়া ছেড়ে কাজ করছি, মানুষকে সময় দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। আপনারাও আমাকে সহযোগিতা করুন। এবং যারা গ্যাজেট পেয়েছেন তারা কী পদ্ধতিতে পেলেন যদি পারেন একটু কমেন্টে লিখুন। 5 জন মানুষের উপকার হবে, তারা জানবে প্রসেসটা কীভাবে আপনি গ্যাজেটটা পেয়েছেন কি না, আপনাকে 1 টাকা ঠকানো হয়েছে কি না সেটাও লিখুন। যদি ঠকানো হয় সব কিছু লিখুন, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে আপনার প্রসেসটা, এবং আমি যে প্রসেসে করাচ্ছি সেটাও বুঝতে সুবিধা হবে। যাই হোক, তো প্রথমে আমাকে ফটো দিলেন হোয়াটসঅ্যাপে, আমি ওগুলো দেখলাম, আপনার কাছ থেকে পেমেন্ট নিলাম। এই যে পেমেন্টটা যখন করবেন তখন পেমেন্ট করার পর স্ক্রিনশট দেবেন না। পেমেন্ট করার পর আপনি ফুল ট্রানজ্যাকশান যেখানে পাওয়া যায় সেই আইডিটা আমাকে শেয়ার করবেন। কিভাবে করবেন, প্রথমে পেমেন্টটা করে দিলেন, তারপরে পেমেন্ট হিস্ট্রিতে যাবেন, হিস্ট্রিতে গিয়ে শেয়ার রিসিপ্ট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন এবং রিসিপ্টটা আমাকে শেয়ার করে দেবেন। ওখানে ট্রানজ্যাকশান আইডিটা লেখা থাকে, আমি যে ফাইলটা বানাই সেন্ড করি সেই ফাইলে ট্রানজ্যাকশান আইডিটা লিখতে হয় আমাকে। ওটা না লিখলে আপনার পেমেন্টটা অ্যাকসেপ্টেবলই নয়। এ কারণে ট্রানজ্যাকশান হিস্ট্রিতে গিয়ে ট্রানজ্যাকশান আইডি লেখা স্লিপটাই আমাকে কিন্তু শেয়ার করবেন। পেমেন্ট করে দিলেন, ডকুমেন্ট দিয়ে দিলেন, আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পরে 2 থেকে 3 দিনের মধ্যে আপনাকে একটা ড্রাফট দেওয়া হবে। এই যে এরকম একটা ড্রাফট দেখুন, এখানে আপনার ডিটেলস লেখা থাকবে। যদি সিম্পল গ্যাজেট হয় তাহলে লেখা থাকবে আই হাইদার টু নোন অ্যাজ, তারপরে আপনার নাম, প্রথমে আপনার ভুল নাম থাকবে, একটা বা দুটো বা তিনটে যে আপনার ভুল নাম রয়েছে সেগুলো থাকবে, তারপর আপনার পিতার নাম থাকবে, তারপর অ্যাড্রেস থাকবে, তারপরে শেষে আই শ্যাল হিয়ার আফটার বি নোন অ্যাজ দিয়ে তারপরে আপনার ফাইনাল নামটা থাকবে, মানে আপনার সঠিক নামটা থাকবে। মানে ভুল নামগুলো উপরে, সঠিক নামটা নিচে। এটা হচ্ছে সিম্পল নেম চেঞ্জ গ্যাজেট। আরেকটা যে গ্যাজেট আছে ওটা কারেকশনাল গ্যাজেট, ওটা শুরু হয় ইট ইজ ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দিয়ে। ইট ইজ ফর জেনারেল ইনফরমেশন দ্যাট আই, তারপরে আপনার নাম থাকবে, আপনার পিতার নাম থাকবে, তারপরে ওখানে ডকুমেন্ট উল্লেখ করে ডিক্লারেশন দেওয়া হবে। এটা কিন্তু কারেকশনাল গ্যাজেটের কথা বলছি, যে আমার আধার কার্ডে আমার নাম ভুল আছে কিংবা আমার বাবার নাম ভুল আছে, আমার ভোটার কার্ডে নাম আছে এ, আমার এডুকেশনাল ডকুমেন্টে নাম আছে বি, কিন্তু আমার সঠিক নাম হবে সি, এবং আমার বাবার সঠিক নাম হবে ডি। এভাবে ডকুমেন্ট উল্লেখ করে করে বয়ানটা তৈরি হয়। এবং কারেকশনাল গ্যাজেটের সীমাবদ্ধতা হলো যে কয়টা ডকুমেন্ট মেনশন করা হলো সেই কয়টা ডকুমেন্টের উপরেই এই গ্যাজেট কাজ করতে পারে, এর বাইরে নয়, এর বাইরে কোনো কাজ করতে পারে না। এবং 3টের বেশি ডকুমেন্ট কোনো কারেকশনাল গ্যাজেটে মেনশন করা যায় না, এটাই হচ্ছে তার লিমিটেশন। তাহলে আপনার একাধিক ডকুমেন্টে যদি ভুল থাকে, মানে 3-এর বেশি, তাহলে আপনাকে ডাবল বা ট্রিপল গ্যাজেট পাবলিশ করতে হতে পারে। সিম্পল নেম চেঞ্জ গ্যাজেটের এই সীমাবদ্ধতা নেই। আপনি এ এলিয়াস বি এলিয়াস সি নামে যদি পরিচিত হন, অর্থাৎ 3টে নামে যদি পরিচিত হন, এই 3টে নামের গ্যাজেট যদি আপনি পাবলিশ করে নেন এ এলিয়াস বি এলিয়াস সি করে, তাহলে এই 3টে নাম আপনার পৃথিবীর যতগুলো ডকুমেন্টে আছে সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হলো। তো 2 থেকে 3 দিনের মধ্যে আপনাকে এই ড্রাফটটা দেওয়া হবে। এই ড্রাফটটা আপনি চেক করবেন, এখানে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার অ্যাড্রেস এগুলো ঠিক আছে কি না একটু বানানগুলো চেক করে নেবেন। অ্যাড্রেস নিয়ে বেশি মাতামাতি করবেন না। ভুল যে ডকুমেন্টটা দেখাচ্ছেন সেই ডকুমেন্ট থেকে আপনার অ্যাড্রেস নেওয়া হবে না। অ্যাড্রেস
বেশিরভাগ আধার থেকে নেওয়া হয় যদি নামটা সেখানে সঠিক থাকে। আধারে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লেখা হবে। আমার ভিলেজ লেখা নেই কেন, পিএস লেখা নেই কেন, ওগুলো লেখা হয় না। যেভাবে আপনার আধারে আছে ওভাবেই লেখা হবে। আধারে যেভাবে আছে এতে যেহেতু আপনার অসুবিধা হচ্ছে না, গ্যাজেটের অ্যাড্রেসও আপনার কোনো প্রকার অসুবিধা হবে না কাজ করতে। আশা করি বোঝাতে পেরেছি। এই ড্রাফটটা আপনি যদি কারেকশন চান কারেকশন করে দেওয়া হবে। যদি কোথাও ভুল থাকে আপনি বলতে পারেন যে এটা ভুল আছে, আমরা সংশোধন করে আপনাকে দেব। যখন আপনি বলবেন যে এবার একদম ঠিক আছে, তখন ওটাকে কনফার্ম করা হবে। কনফার্ম করার পর এবার 5টা পেজ তৈরি হবে পিডিএফ। এই পিডিএফগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠানো হবে। দেখুন, এর মধ্যে প্রথম থাকবে এফিডেভিট। এই যে আপনারা বলছেন যে আমার তো সই লাগলো না, সই আপনার লাগবেই, সই ছাড়া হবে না গ্যাজেট। আপনাকে যে 5টা ফাইল পাঠাবো এর মধ্যে প্রথমেই থাকবে এফিডেভিট, ওখানে 2টো সিগনেচার, ডেপোনেন্ট এর উপরে সিগনেচার 2টো। তারপরে থাকবে আপনার পাবলিক নোটিশ, অর্থাৎ আপনার নিউজ পেপার যে অ্যাডভার্টাইজমেন্ট আমরা করব সেই নিউজ পেপার এর আপনার একটা সিগনেচার লাগবে সেই নোটিশটাতে। তার নিচে থাকবে সিডি সার্টিফিকেট, কম্পিউটার রিডিং যে সিডিগুলো হয় যেগুলো আমাদের বানাতে হয়, সেই সিডিতে একটা সার্টিফিকেট লাগে, সেই সিডি সার্টিফিকেট অনুমতি, ওটাতে সিগনেচার লাগবে। তার নিচে থাকবে আরও 2টো পেজ, এই দুটো হচ্ছে উইটনেস বা সাক্ষীর পেজ। ওপরে যে 2জন সাক্ষী, নিচেও সেই 2জন সাক্ষী, পেজ দুটোই ফিল আপ করতে হবে। কিন্তু সাক্ষী 4জন নয়, সাক্ষী 2জন, ওপরে যে 2জন নিচেও ঠিক সেই 2জন। এই ডকুমেন্টগুলো প্রপারলি সাইন করবেন। জিনার নামে গ্যাজেট হচ্ছে ওনার 6টা সিগনেচার টোটাল, এবং 2জন সাক্ষী ওপরে সিগনেচার করবে, নাম লিখবে এবং অ্যাড্রেস লিখবে। নিচের পেজটাতেও ওই 2জনই নাম লিখবে, সিগনেচার করবে, অ্যাড্রেস লিখবে। তারপরে পরিষ্কার ফটো তুলবেন। ফটো তুলে যদি পিডিএফ করতে পারেন একসাথে, যেভাবে আমি পাঠাবো আপনাকে ঠিক সেভাবে একসাথে সেট করে আমাকে পিডিএফ পাঠাবেন। যদি না পারেন সিম্পল ফটো তুলে পাঠিয়ে দেবেন 5টা। আগে আমাকে দেখাবেন, যদি আমি দেখি ঠিক আছে তাহলে আমি আপনাকে যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসে আপনি পোস্ট করে দেবেন, সেগুলো আমার কাছে আসবে, এগুলো জমা হবে। এবার দেখুন, আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন আপনাকে একটা এক্সাম্পল কপি পাঠিয়ে দেওয়া হবে এবং ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হবে যে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। এই যে এফিডেভিট কপিটা আপনি সিগনেচার করলেন, এটা যে আমাদের কাছে আসলো, আমরা এটাকে এফিডেভিট বানিয়ে নেব এবং সেন্ট্রাল গ্যাজেটে এই এফিডেভিটেই লাগে। কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট বাধ্যতামূলক নয়, ওটা লাগেও না। আমি যেগুলো করিয়েছি সবগুলো পাবলিশ হয়েছে এবং সবগুলো এই ফরম্যাটেই হয়েছে। এটাই ফরম্যাট রিকোয়ার্ড ফর সেন্ট্রাল গ্যাজেট। ঠিক আছে, যারা পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন বা কমেন্টে জিজ্ঞেস করুন। যারা পেয়েছেন প্লিজ কমেন্ট করুন মানুষের জানার সুবিধার্থে। এই 5টা ডকুমেন্ট আপনার বেস, এখানে আপনার 6টা সিগনেচার এবং 2জন উইটনেসের সিগনেচার, টোটাল দুবার করে 4বার ওনাদের সিগনেচার আমার কাছে আসবে। এরপরে আপনার নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হবে, এরপরেও হতে পারে আগেও হতে পারে। যখন নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হবে তার 1 বা 2 দিন আগে আপনাকে হোয়াটসঅ্যাপে নোটিশ করে সমস্ত ডিটেলস লিখে পাঠিয়ে দেওয়া হবে, কোন তারিখে কোন নিউজ পেপারে আপনার ডিটেলস বেরোচ্ছে। আপনি সেটা কিনে নেবেন বাজার থেকে 3 থেকে 5 কপি, কারণ লাইফ টাইম ভ্যালিডিটি থাকে গ্যাজেটের, সারা জীবন ইউজ করতে হবে, এই কারণে 3 থেকে 5 কপি নিউজ পেপার কিনে রাখবেন। এবং যদি কিনতে না পারেন তাহলে ওখানে কুরিয়ার নম্বর দেওয়া থাকবে, মোবাইল নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ কুরিয়ারের, সেখানে হোয়াটসঅ্যাপে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস লিখে কোন তারিখের নিউজ পেপার কপি লাগবে লিখে মেসেজ করে দেবেন, কল করবেন না। দেখবেন ওনার সময় মতো উইদিন 24 আওয়ার্স আপনাকে রিপ্লাই দেবে যে আপনি নিউজ পেপারটা পাবেন। এই নিউজ পেপারগুলো কুরিয়ার করে আনতে হয় কলকাতা থেকে, তারপরে আপনাদেরকে আবার কুরিয়ার করতে হয়, আপনার কাছে পৌঁছতে কিন্তু 7 থেকে 10 দিন সময় লেগে যেতে পারে, কিন্তু আপনি কনফার্মেশন পাবেন যখন পোস্ট করা হবে, আপনার মোবাইলে মেসেজ চলে যাবে, আপনি অতি অবশ্যই পাবেন। টেনশনে কিছু নেই। আর আমাকে বারবার নিউজ পেপার নিয়ে জিজ্ঞাসার কিছু নেই, ওখানে নম্বর দেওয়াই থাকবে, আপনি ওনার সঙ্গেই কন্ট্যাক্ট করবেন এবং চেষ্টা করবেন কল না করে হোয়াটসঅ্যাপ করার। সবাই কাজ করে, সবাই ব্যস্ত থাকে, অযথা কলে সবাই ডিস্টার্ব হয়, এটা মনে রাখবেন। আপনি যদি প্রয়োজন হয় অবশ্যই কল করবেন, অপ্রয়োজনে একদমই নয়। মেসেজ করলেই কাজ হয়ে যাবে এবং উনি ওনার সময় মতো অতি অবশ্যই রিপ্লাই দেবে। আপনি 24 আওয়ার্স দেখুন, 24 ঘন্টা দেখুন, তারপরে যদি রিপ্লাই না পেয়ে থাকেন তারপরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমি আছি তো, আমি দায়িত্ব নিয়েছি, আমি প্রোভাইড করব আপনাকে নিউজ পেপার যদি আপনি না পান। কিন্তু ওটা কুরিয়ার সার্ভিসকে দায়িত্ব দেওয়া আছে, অতি অবশ্যই তারা দায়িত্ব নিয়ে আপনাকে নিউজ পেপার প্রোভাইড করবে, কারণ তারা তার বিনিময়ে পারিশ্রমিক নেবে, কুরিয়ার চার্জেস নেবে, পেপারের দাম নেবে, সবই নেবে, তাহলে আপনি নিউজ পেপারটা পাবেন। এই নিউজ পেপার যখন পাবলিকেশন নোটিশটা আপনাকে পাঠানো হবে, আপনি চেষ্টা করবেন ওখানে ডিটেলস দেওয়া থাকবে, সঙ্গে সঙ্গে পেমেন্টের জন্য কন্ট্যাক্ট করার। যে কোনো নাম্বারে অযথা পেমেন্ট করবেন না কিন্তু।
আমি যেখানে বলে দেবো সেখানেই পেমেন্টটা আপনি করবেন। আমি যখন কাজটা করাচ্ছি তখন পেমেন্ট কোনো এক জায়গায় নয়, অনেকগুলো জায়গায় করাতে হয়। নিউজ পেপার অ্যাডভার্টাইজারকে পেমেন্ট করতে হয়, যিনি হচ্ছেন সিডি তৈরি করেন, যিনি সিনিয়র অ্যাডভোকেট আছেন, যিনি অ্যাডভাইজার, সকলকে 4-5 জায়গায় পেমেন্টগুলো করতে হয়। তাহলে আমি আপনাকে যে কিউআর দেবো সেই কিউআরে পেমেন্টটা আপনি করবেন, এবং যেভাবে বলেছি স্লিপটা শেয়ার করতে উইথ ফুল ট্রানজ্যাকশন আইডি, সেভাবেই কিন্তু আমাকে শেয়ার করে দেবেন, তাহলে কাজ করতে সুবিধা হয়, না হলে আমার সময় অপচয় হয়। আপনি যে ফুল পেমেন্ট করে দিলেন, তারপরে আপনার ডকুমেন্ট 2 দিনের মধ্যে গ্যাজেট অফিসে জমা পড়ে যাবে। এই যে জমা হলো, জমা হওয়ার 7 দিনের মধ্যে আপনার নামে একটা টোকেন আসবে, সেই টোকেনে আপনার ডিটেলসটা থাকবে। এটা আপনাকে দিতেই হবে, এরকম কোনো নিয়ম নেই, এটা ওয়েবসাইটে আপলোড হবে। এখানে ডেটটা লেখা থাকে, যে ডেটটা লেখা থাকে এই টোকেনে, সেই ডেট থেকে 30 দিনের মধ্যে আপনার গ্যাজেট পাবলিশ হবে। 30 দিন মানে 25 দিনও হতে পারে, 35 দিনও লাগতে পারে। সাধারণত লাগে না 35 দিন, কিন্তু লাগতেই পারে। কারো কারো ক্ষেত্রে দেরি হয়, কারণ দেখবেন মাঝপথে আমি হয়তো কোনো ডকুমেন্ট আপনার কাছ থেকে চেয়ে পাঠিয়েছি, কারণ গ্যাজেট অফিস থেকে ফাইলটা ব্যাক করেছে এবং বলেছে এই ওখানে লিখে দিয়েছে এই কাগজটা লাগবে, তখন আপনার কাছ থেকে সেই কাগজটা নিয়ে আবার কিন্তু দেওয়া হয়। তাই যখন আপনি জমা করে দিয়েছেন আমার কাছে কাগজ, আমি যদি মানে ফাইনাল পেমেন্ট করে দিয়েছেন, আপনার কাগজ জমা হয়ে গিয়েছে, ফাইনাল পেমেন্টের পরে, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টের পরে যে ফাইনাল পেমেন্টটা করলেন, তারপরে যে কাগজগুলো সাবমিট হয়েছে, তারপরে বারবার জিজ্ঞেস করার কিছু নেই। যদি আপনার ফাইল ব্যাক হয়, রিজেক্ট হয়, আমি সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব, কারণ আমি আপনার কাছ থেকে পয়সা নিয়েছি, দ্বিতীয়ত দায়িত্ব নিয়েছি আপনাকে গ্যাজেট দেওয়ার। তাহলে যদি রিজেক্ট হয় বা ব্যাক হয়, তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করে বলবো যে আপনার ফাইল রিজেক্ট হয়েছে অথবা ব্যাক হয়েছে, এই ডকুমেন্টটা দিন। এখনও একটা রিজেক্ট হয়ে পড়ে নেই। 2টো গ্যাজেট রিজেক্ট হয়েছিল, তাদের কাছে নতুন করে কোনো ডকুমেন্ট চেয়েছিল, একটা ডিক্লারেশন চেয়েছিল, ওগুলো নতুন করে করে সাবমিট করেছি, আবার ঠিকঠাক পাবলিশ হয়েও গেছে। বোঝাতে পেরেছি? অতএব এখনও অবধি রিজেকশন রেট 0, যেহেতু কাজটা সঠিকভাবে করা হয়। এবং যে চার্জেস আছে, এটা সঙ্গে সঙ্গে ডাইরেক্ট কেউ জিজ্ঞেস করবেন না যে গ্যাজেটের রেট কত। সিম্পল নেম চেঞ্জ গ্যাজেট যদি হয়, অর্থাৎ আপনার যদি 2টো নাম হয়, একটা এ আর একটা বি, এটা ভুল বিটা সঠিক, যদি শুধু এটুকু বলেন যে আমার এ নামটা ভুল বিটা সঠিক, তাহলে 8,500 ছিল, ওটা বাড়িয়ে 9,000 করেছে, সিম্পল নেম চেঞ্জ গ্যাজেট, ঠিক আছে। কিন্তু যদি আপনার নাম বাড়ে, তাহলে রেট বাড়বে। কারেকশনাল গ্যাজেটের খরচা আরও মিনিমাম 500 থেকে 1,000 টাকা বেশি, এবং সেটাও আপনার ডিক্লারেশন, আপনার ডকুমেন্টেশনের উপরে ডিপেন্ড করে। ডকুমেন্ট যত বাড়বে, রেট তত বাড়বে। এবার সিম্পল নেম চেঞ্জ গ্যাজেট অনেক হাই রেট অবধি চলে যেতে পারে, যদি দেখা যায় যে যার নামে গ্যাজেট হচ্ছে, উনার নিজের নামে ডকুমেন্ট রয়েছে, কিন্তু যার ডকুমেন্টে ভুল রয়েছে, উনার ডকুমেন্টে উনার সঠিক নামটা নেই। এবং যিনার নামে গ্যাজেট, অর্থাৎ বাবার যদি নিজের সার্টিফিকেটে এ নামে পরিচিত হয় এবং ছেলের ডকুমেন্টে যদি বি নামে পরিচিত হয়, তাহলে এই কেসগুলোকে প্রুফ করা মুশকিল হয় যে এ এবং বি একই ব্যক্তি, কারণ উনার কোনো ডকুমেন্টে তো উনি এ এবং বি নামে পরিচিত নেই। উনার ডকুমেন্টে উনি শুধু এ নামে পরিচিত, উনার ছেলের ডকুমেন্টে উনি বাই চান্স বি নামে বাই মিস্টেক হতে পারে পরিচিত হয়ে গেছেন। তাহলে ইনি যে উনার পিতা, মানে বি যে এ, এটা প্রুফ করা খুব মুশকিল। এই কারণে এই সমস্ত কেসগুলোতে কিন্তু ডিপেন্ড করে আপনার কী কী ডকুমেন্ট আছে, এবং তার উপরে ডিপেন্ড করে কিন্তু খরচাটা নির্ধারিত হয়, অনেকটা বেড়ে যায়, অনেক সময় ডাবল হয়ে যায়, যা খরচ আছে সেটা ডাবল হয়ে যায়। এ কারণে আগেই জিজ্ঞেস করবেন না কত খরচ। সিম্পল নেম চেঞ্জ গ্যাজেটের খরচটা কথা বলেই দিলাম, আগে যেটা 8,500 বলেছিলাম, সেটা এই পেট্রোল প্রাইসের পরে দাম বাড়িয়ে দিয়েছে সব কিছুই, এ কারণে ওটা 500 টাকা বেশি হয়েছে। কিন্তু সেটা একটা নামের ক্ষেত্রে, নাম যত বাড়বে রেট তত বাড়বে, ঠিক আছে। এই ছিল সম্পূর্ণ প্রসেস গ্যাজেট নিয়ে। তারপরে যখন গ্যাজেট পাবলিশ হবে, অতি অবশ্যই 30 দিনের মধ্যে বা 30 দিন পর আপনার হোয়াটসঅ্যাপে আমরা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো, আপনাকে ডিটেলস বলে দেবো কীভাবে প্রিন্ট করবেন, কীভাবে ইউজ করবেন। সারা জীবন গ্যাজেট অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সেখানে ওটা অ্যাভেলেবেল থাকে। আপনি ডেটটা মনে রাখলে আজীবন ওখান থেকেই ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, ইউজ করতে পারবেন। আরেকটা খুবই ইম্পর্টেন্ট বার্তা, যারা বাবা মা এর নামে গ্যাজেট পাবলিশ করাচ্ছেন, বাবা মায়ের নামে যদি ভুল থেকে থাকে, অতি সত্বর গ্যাজেট পাবলিশ করে রাখুন। ডকুমেন্ট আজকে সংশোধন করান, 10 বছর পরে করান, 20 বছর পরে করান, সেটা আপনার ব্যাপার। গ্যাজেট আপনার যখন আছে, আপনি 50 বছর পরেও চাইলে সংশোধন করতে পারেন। কিন্তু এই যে ব্যক্তি, ইনি যতদিন জীবিত আছেন, ততদিনই কিন্তু ইনার গ্যাজেট সম্ভব সিম্পল গ্যাজেট করা। না হলে আপনার কারেকশনাল গ্যাজেট ছাড়া কোনো অপশন থাকবে না। আর কারেকশনাল গ্যাজেটও সবসময় করা যায় না, আমি বলেছি
উনার সঠিক নাম এবং ভুল নাম দুটোই যদি আপনার ডকুমেন্টে উপস্থিত থাকে, মিনিমাম দুটো ডকুমেন্টে, তখনই আপনি বলতে পারবেন। এবং সেক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। ডকুমেন্ট উল্লেখ করে শুধুমাত্র আপনার দুটো ডকুমেন্ট উল্লেখ করে বলে দেবে যে এই ডকুমেন্টে ভুল, এই ডকুমেন্টে ঠিক, ওই দুটোর উপরেই প্রযোজ্য হবে। অতএব যাদের বাবা মা বৃদ্ধ বা বয়স হয়েছে বা হয়নি, যাই হোক, কিন্তু নামে ভুল আছে নিজের অথবা ছেলে সন্তানদের, আপনারা দয়া করে সেন্ট্রাল গ্যাজেটটা করে রাখুন। কবে এটাকে অফ করে দেয় তারও কোনো ঠিক নেই। অফ হবে এরকম কোনো আশঙ্কা এখনও অবধি নেই, কিন্তু যদি দেয়, যেমন স্টেট গ্যাজেটটা বন্ধ রেখেছিল, তখন কি করবেন? এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে মানুষের জীবনের কোনো ভরসা নেই, কোনো ভরসা নেই। কখন চলে যায় তখন কিন্তু আর ওই গ্যাজেট হবে না। আমি তো রেগুলার মানুষের সঙ্গে কথা বলছি, অনেক মানুষ ভীষণ প্রয়োজন, কিন্তু তা সত্ত্বেও তারা গ্যাজেটটা করতে পারেন না, শুধুমাত্র এই কারণে। এবং তাদের সমস্যাটাও দূর করা সম্ভব হয় না। আমারও ভেতর থেকে কষ্ট লাগে। এই কারণে কথাগুলো আপনাদেরকে আমি জানাচ্ছি। এবার যখন গ্যাজেটটা পাবলিশ করে নেবেন আপনার বাবার অথবা আপনার মায়ের, তখন চেষ্টা করবেন অন্তত 20 থেকে 30 কপি প্রিন্ট বের করে ওনাকে দিয়ে সিগনেচারটা করিয়ে রেখে দেওয়ার। কেন? কারণ যার নামে গ্যাজেট, সিগনেচারটা একমাত্র তারই প্রয়োজন, একমাত্র তারই প্রয়োজন। ঠিক আছে? উনি যদি পৃথিবীতে না থাকে তাহলে সিগনেচারটা কে করবে? এ কারণে আপনি যদি পরবর্তীতে ইউজ করতে চান গ্যাজেট, তাহলে অন্তত 20 কপি প্রিন্ট বের করে ওনার সিগনেচার নিয়ে রেখে দিন। আর গ্যাজেটে কিন্তু আপনার বাংলা সিগনেচার চলে, টিপসই চলে, ইংরেজি সিগনেচার চলে, সবই চলে। যদি টিপসই করেন, উপরে লিখে দেবেন LTI অফ, লিখে ওই ব্যক্তির নাম লিখে দেবেন প্রত্যেকটা টিপসইয়ের উপরে। বাস, সিম্পল। এবার আসি ফটোতে। আপনি তো ফটো নিলেন না। গ্যাজেট পাবলিকেশনের জন্য কোনো ফটো লাগে না। গ্যাজেটে ফটো লাগে কখন? যখন গ্যাজেটটা পাবলিশ হয়ে যাবে, আপনি গ্যাজেটটাকে ইউজ করবেন, তখন ওখানে ম্যানুয়ালি ফটোটা লাগানো হয়। ম্যানুয়ালি দেখবেন, আপনি আধার কারেকশানে চলে যাবেন গ্যাজেটটা নিয়ে, ওরা আপনাকে বলবে একটা ফটো দিন, আপনার ফটোটা আঠা দিয়ে ওখানে লাগিয়ে দেবে। এইভাবে গ্যাজেটে ফটোটা প্রয়োজন হয়। আমাকে যদি ফটো নাও দেন আমার চলবে, আপনার আইডি প্রুফগুলো থেকেই ফটোটা সংগ্রহ করা হয়। আমি গ্যাজেট সম্পর্কে A to Z আলোচনা করার চেষ্টা করলাম, এরপরেও কিছু আলোচনা কিন্তু বাকি থেকে যেতেই পারে, এরকম নয় যে সম্পূর্ণটা আলোচনা করা হলো। আমি প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি আমার অসংখ্য ভিডিওতে আলোচনা করেছি। আপনি যদি ফেসবুকে দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকছে, সেটা দেখে নেবেন। এবং যদি ইউটিউবে দেখছেন তাহলে ফেসবুক, আমার প্রোফাইলের নাম হচ্ছে SIR অ্যান্ড সেন্সাস পেজ, এটা পেজের নাম SIR অ্যান্ড সেন্সাস ফেসবুক পেজ। এবং আমার প্রোফাইল যে রয়েছে, আমি যদি আপনি চান আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে, আপনারা সেখান থেকে কিন্তু, এবং আমার যে ইউটিউবের যে কমেন্ট সেকশন রয়েছে, যে ডেসক্রিপশন রয়েছে, সেখানেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক পেজের, টেলিগ্রামের এবং হচ্ছে ফেসবুক প্রোফাইলের। ওগুলোও ঘাটবেন, দেখবেন A to Z জেনে গিয়েছেন। এটা ছিল গ্যাজেট সংক্রান্ত বিষয়। এবার দ্বিতীয় যে বিষয়গুলো নিয়ে বলবো সেটা হচ্ছে, একটা হচ্ছে ট্রাইব্যুনাল সম্পর্কে, এবং তারপরেরটা হচ্ছে ভোট যারা নতুন করে তুলছেন তাদের অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন, কেন রিজেক্ট হচ্ছে, এ সম্পর্কে জানাচ্ছি। সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলে জুড়ে থাকুন। এবং যারা গ্যাজেট পেয়েছেন তারা প্লিজ কমেন্ট করুন, মানুষকে সহযোগিতা করুন। কিভাবে আপনি গ্যাজেটটা পেয়েছেন, আপনার কী কী হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে কি হয়নি, সেই অভিজ্ঞতাগুলো লিখুন, মানুষে জানুক প্রসেসটা। ধন্যবাদ।